কিছু কমেন্টের উত্তর দিলাম। অনেকে জানতে চেয়েছেন আমি কি আর দুবাই ব্যাক করব না? একেবারে দেশে চলে এসেছি। দেশে এটা কি আমাদের নিজস্ব বাসা? নতুন বাসায় এসে নতুন ফার্নিচার দিয়ে কিভাবে বাসাটা সাজালাম, এই সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। ভিডিওটা শুরু করলাম আমার বাসার থেকে। এটা হচ্ছে আমার শাওড়াপাড়া, মিরপুরে যারা থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন। শাওড়াপাড়ার বাসা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এটা হচ্ছে ৯ তলার উপরে। এই যে আমার খুবই সিম্পল সাদামাটা ঘর। আমি যেহেতু এখানে থাকি না, তাই সেইরকম করে সাজানো গোছানো থাকে না। যদি এখানে থাকতাম, অবশ্যই আমার ঘরটা আমি আমার মনের মতো করে সাজাতাম। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আমার শেওড়াপাড়ার বাসাটা দিয়ে। মানে আপনাদেরকে মেইনলি দেখাচ্ছি, এই বাসার থেকে শিফট হয়ে আমি ১০ নম্বরে আমার আরেকটা বাসা আছে, সেখানে চলে এসেছি। তো এই বাসাটাও আমি একটু ভিডিও করেছিলাম। আসলে ঐরকম করে আমি ভিডিও করতে পারিনি। মনে ছিল না। এই যে দেখেন, এটা হচ্ছে শেওড়াপাড়া। শেওড়াপাড়ার মেট্রো রেলের যে লাইনটা, এটা দেখা যাচ্ছে আমার ঘর থেকেই। তো এই বাসার থেকে আমি শিফট হয়ে আমার নতুন বাসা, আরেকটা বাসাতে আমি চলে এসেছি। এই যে সব মালপত্রগুলো এখানে এরকম প্যাকেট করা হচ্ছে। তো যাই হোক, আমি আমার পরবর্তী যে ১০ নম্বরের বাসাটা আছে সেখানে গিয়ে ভিডিও করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর শেওড়াপাড়ার বাসাটা আমার আব্বার বাসার থেকে অনেক দূরে হয়ে যায়। আব্বা ১০ নম্বরে থাকে। সেই কারণে এই বাসাটা ভাড়া দিয়ে আমি ১০ নম্বরের বাসায় চলে এসেছি। কারণ আমি মনে করি যে আমার বাবা-মা যেহেতু বাংলাদেশে একা থাকেন, আর আমি প্রতি বছরই সেখানে যাওয়া হয়। আর আমার অন্যান্য ভাই-বোনরা যেহেতু প্রতি বছর আসতে পারে না, তাই চিন্তাভাবনা করেই আমি এই বাসার থেকে শিফট হয়ে ১০ নম্বরের বাসায় চলে এসেছি, যাওয়া আসার সুবিধার জন্য। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার মিরপুর ১০ নম্বরের বাসা। এই যে এই বাসাতে আমি থাকি এখন বর্তমানে। ওই বাসা থেকে শিফট হয়ে এই বাসায় এসে আমি চেষ্টা করছি, প্রতি বছরই আসছি আর চেষ্টা করছি আমার ঘরটাকে একটু সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য। যেকোনো জায়গাতে মানুষ যদি বসবাস না করে সেই জায়গাটা সুন্দর থাকে না। একজন মানুষ যখন কোথাও বসবাস করে সে তার মনের মতো করে ঘরবাড়িগুলো সাজিয়ে মানে নিতে পারে এবং খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি আমার ১০ নম্বরের বাসাটাও একটু দেখিয়ে দিচ্ছি। বর্তমানে আমি এখানে আছি এখন। আর হ্যাঁ, অনেক প্রিয়, প্রিয় আপু এবং ভাইয়ারা আইডি দিয়ে আসলে আমি বুঝতে পারি না আপু না ভাইয়া। আপনারা কমেন্ট করেছেন, "আমি কি একেবারে বাংলাদেশে চলে এসেছি? আর কি কখনো দুবাইতে ফিরে যাব না?" আপনাদের কোয়েশ্চেনের উত্তর অবশ্যই আমি দিচ্ছি। তার আগে সেই পুরোনো কথাটা নতুন করে আমার প্রিয়, প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি ভিডিওটি যদি এতক্ষণ ধরে দেখে থাকেন, অবশ্যই অনুরোধ রইলো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। আমরা যারা এখানে কাজ করি সবাই কষ্ট করি। আর আপনারা যখন ভিডিও দেখে সুন্দর কমেন্ট আর লাইক করেন তখন কষ্ট আর কষ্ট মনে হয় না। নতুন, নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছা করে। আমি চাই আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে একটু, একটু করে সামনের দিকে এগোতে পারি। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন। বাংলাদেশের বাসাটা কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে আমি যে বাসাটাতে আছি এটা হচ্ছে ৩ রুমের একটা বাসা। ৩ রুমের বাসা। এটা হচ্ছে ১৩০০ স্কয়ার ফিটের বাসা। বাসাটা আমি অনেক আগেই কিনেছিলাম।
কিন্তু এই বাসাটাও ভাড়া ছিল। এই বাসার সমস্ত কিছু আমি ফেলে দিয়ে নতুন করে বাসাটাকে আবার ঠিক করে নিয়েছি। কারণ ভাড়া থাকলে ভাড়াটিয়ারা কিন্তু যত্ন করে না। তো আমি সমস্ত কিছু টাইলস থেকে শুরু করে সমস্ত ঘরের জিনিস ফেলে দিয়ে নতুন করে সবকিছু আবার করে নিয়েছি। আর খুব হালকা পাতলা ফার্নিচার রেখেছি যেহেতু এখানে আমি থাকি না। এগুলোর যত্ন করার মতো কেউ নাই। তাই প্রতি বছরই আমি এখানে আসি, নতুন, নতুন একটা করে ফার্নিচার তৈরি করি আর একটা, একটা করে রুম সাজাই। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করেছেন আমি কি একেবারে দেশে চলে এসেছি? না, আমি একেবারে দেশে চলে আসিনি। কারণ আপনাদের ভাইয়া দুবাইতে সরকারি জব করে। আর আমার বাচ্চা সেখানে লেখাপড়া করে। সেজন্য যত কষ্টই হোক না কেন দুবাইতে আমাকে এখন থাকতে হবে। যতদিন আমাদের চাকরি আছে ততদিন থাকবো ইনশাল্লাহ। আর এই যে দেখেন এই শু ক্যাবিনেটটা আমি নতুন করে করেছি। আর এটা খরচ পড়েছে বাংলাদেশে এসে আমার একটা অন্যরকম আইডিয়া ছিল কিন্তু আইডিয়াটা চেঞ্জ হয়ে গেছে। এই শু ক্যাবিনেটটা করতে আমার প্রায় ৳৫০,০০০ র বেশি খরচ হয়ে গেছে। তারপরও জিনিসটা অনেক সুন্দর হয়েছে। একদম নিজের থেকে পছন্দ করে একদম দেখিয়ে দিয়েছি। ওইভাবেই আমার শো ক্যাবিনেটটা তৈরি করে দিয়ে গিয়েছে। বললাম না প্রতি বছরই আসি, কোনো না কোনো ফার্নিচার ঘরের জন্য তৈরি করি। এখনো অনেক কাজ আছে ঘরে, সেইগুলো আস্তে, আস্তে করব। কারণ এতটা কম সময় নিয়ে বাংলাদেশে আসা হয় যে সবকিছু করে সামলিয়ে উঠতে পারি না। যতটুকু সময় পাই দেখা যায় তার ভেতরেই চেষ্টা করি নতুন করে ঘরের কিছু ফার্নিচার তৈরি করার জন্য। আর এই যে দেখেন আমার বারান্দা থেকে ১০ নম্বরের ভিউটা দেখা যাচ্ছে। এবার আপনাদের সাথে শেয়ার করি আমার আরেকটা বাসা। এই বাসাটা ৩ তালা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র দরজাগুলো আর জানালার থাইটা লাগিয়ে দিলেই এখন ভাড়াটিয়ে চলে আসতে পারবে। ১ তালা থেকে এই বাসাটা ৫ তালা পর্যন্ত কমপ্লিট হচ্ছে। ৩ তালা পর্যন্ত অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনাদেরকে একটু ঘুরে, ঘুরে দেখাই। আসলে YouTube এ তো আমি এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমার কি আছে না আছে শো অফ করার জন্য আসিনি। তারপরেও আমি যেহেতু এখানে কাজ করি, খারাপ ভালো কমেন্ট আসে। বেশিরভাগই ভালো কমেন্ট আসে। ২-১ জন আছে। একজন যদি ফেক আইডি দিয়ে কমেন্ট করে, দেখা যায় ওই একজনই বারবার আরো কিছু আইডি দিয়ে কমেন্ট করে। আমাকে আমার বংশের পরিচয় জানতে চায়। আমি কোথা থেকে উঠে এসেছি, আমার কি আছে, আমি দুবাইয়ে থাকি, আমি দুবাইয়ের মতো জায়গায় ঘর কিনতে পারি না, আবার কানাডা, আমেরিকায় গিয়ে ঘর কিনবো। এইভাবে আমাকে প্রতিনিয়তই কিন্তু কমেন্ট করে বিরক্ত করে। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন খাইয়ে, পরিয়ে যতটুকু আল্লাহ তাআলা আমার রিজিকে রেখেছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুখে আছি, হ্যাপি আছি। কারোর দিকে আমরা তাকাইও না। কে কি করলো, কে কোথায় গেল, কে কি কিনলো, কারোর লাইফস্টাইল নকল করার মতো মন মানসিকতা আমাদের ভিতরে নেই। আমরা যেরকম করে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন, আমি ততটুকু পেয়েই খুশি আছি, হ্যাপি আছি। আমরা বিদেশে থাকি, আমাদের লাইফটা কিন্তু এত ইজি না। মানুষ চকচকে ছবি দেখে ভাবে জীবন বুঝি একদম পারফেক্ট। কিন্তু সেই ছবির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা কষ্ট আর সংগ্রামের গল্প। জীবনে সবকিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। মনে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে ধীরে, ধীরে তিলে, তিলে আজকে আমাকে এইখানে আসতে হয়েছে। সব গল্প তো আর সবার সাথে করা হয় না। আসলে প্রতিটা মানুষেরই কিন্তু জীবনে কোনো না কোনো গল্প থাকে। আর সব গল্প সবার সাথে শেয়ার করা হয় না। তার মানে এই না, আমরা যারা বিদেশে থাকি আমাদের মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আমাদের মনে খালি সুখ আর সুখ। এরকমটা মনে করাও ঠিক না। যারা কমেন্ট করেন তাদের কাছে একটা অনুরোধ রইলো, প্লিজ সম্মান দেখিয়ে, ভালোবাসা দিয়ে কমেন্টগুলো করবেন, যাতে কারোর মনে কষ্ট না লাগে। আর মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলাও কিন্তু কোনো না কোনোভাবে সেই কষ্ট তাকে ফিরিয়ে দেন। যাই হোক, গল্প করতে, করতে আমি আমার বাসাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। তারপরে সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিলাম।
খাওয়া-দাওয়া করতে। মিরপুরে খুব সুন্দর একটা জায়গা আছে। এখানে আমি দুবাই বসে, বসে ভিডিও দেখতাম। তো সেখানে চলে এসেছি এই যে দই ফুচকা খাওয়ার জন্য। খুবই টেস্টি। তো ড্রাইভার আমাদেরকে মানে নিয়ে এসে দিয়েছে। আমি আর ভাবি বসে গাড়ির মধ্যেই খেলাম। দেশে এসে একটা জিনিস ভালো লাগছে। আগে তো আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, তো সন্ধ্যা লাগলে বাসার মধ্যেই থাকতে হতো, বেরোনো যেত না। এখন দেখি যে সবাই সন্ধ্যার পরেই আমি এখানে প্রায় ৭ঃ০০-৮ঃ০০ র দিকে এসেছিলাম, ৮ঃ০০ র দিকে এসেছিলাম। এসে দেখি সবাই খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত। আর এই যে দেখেন আপনাদের কাছে হয়তো পরিচিত জায়গা এটা, জায়গার নাম আর আমি নাইবা বলি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখানে এসে ফুচকা খেলাম, আরো অনেক কিছুই খেলাম। হালকা পাতলা খেয়ে একটু ঘোরাঘুরি করলাম। যেহেতু সন্ধ্যা ৭ঃ০০ টার মধ্যে মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। তো একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখানে এসে রাতে ডিনার করব। তো ডিনারের জন্য অনেক মজার, মজার খাবার অর্ডার করেছিলাম। তো এই যে দেখেন আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু দেখাই। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো মাশাআল্লাহ অনেক মজা। জীবনে চলতে, চলতে একটা জিনিসই শিখে গেছি, নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো। কারণ চোখের সামনে যত যাই দেখছো সব স্বার্থ আর প্রয়োজন। খাবার যত দামি হোক, পচে গেলে যেমন তার মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক, তার ভেতরে যদি মূল্যবোধ না থাকে, তবে তার শিক্ষা মূল্যহীন। আমার কাছে মনে হয় পৃথিবীতে মানুষ শুধু নিতে জানে, দিতে শেখে না। কিছু, কিছু মানুষ আছে আগামীকাল বাঁচবে কিনা সেই চিন্তা নেই, কিন্তু আগামীকাল কার সাথে খারাপ ব্যবহার বা কাকে বাঁশ দেওয়া যাবে সেই চিন্তায় ঠিকই আছে। এই যে দেখেন নেহারি অর্ডার করেছিলাম আর চিকেনের একটা আইটেম এটা কি বলে জানি না। কাবাব অর্ডার করেছিলাম, নান, চাপাতি। অনেক মজা লেগেছিল এই খাবারগুলো। গরম, গরম একদম খাবারগুলো। তো আসলে কি দেশে আসলে সবাইকেই মিস করি। আপন মানুষগুলোকে অনেক মিস করি। সবাইকে নিয়ে যখন এইভাবে একসাথে খাওয়া-দাওয়া করি অনেক ভালো লাগে। আর ভিডিওটা বড় করব না। অনেকে কোয়েশ্চেন করেছিলেন। আজকের ভিডিওতে নিশ্চয়ই আপনারা আপনাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে গিয়েছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।